আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ট্রাম্পের জন্য সহজ হবে না ইরান জয়। এরপর জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল ইসরায়েল। তারপর জানিয়ে দেব ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে বড় চুক্তিতে কানাডা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপের 8 দেশের ওপর বাড়তি শুল্কের হুমকি ট্রাম্পের। ট্রাম্পের জন্য সহজ হবে না ইরান জয়। তেহরানে বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে তার লক্ষ্য জয় পাওয়া। কিন্তু বিশ্লেষকরা বলছেন, টিকে থাকার জন্য লড়াইরত আদর্শিক ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ট্রাম্পের জয়ের কোনো সহজ পথ নেই। ইরানের সাম্প্রতিক উত্তাল পরিস্থিতিতে মার্কিন সামরিক শক্তির প্রয়োগ নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। অনেকেই ভাবছেন, দেশটির নেতৃত্বের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মুখে মার্কিন বিমান শক্তি হয়তো চূড়ান্ত ধাক্কা দিতে পারে। তবে সামরিক বিশ্লেষক ও কৌশলবিদদের মতে, ইরানের উপর দ্রুত কোনো মার্কিন আক্রমণ যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ততটাই জটিল ও ঝুঁকিপূর্ণ। ইরানের শাসন ব্যবস্থা কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল পিরামিড নয়। এটি একটি নেটওয়ার্কযুক্ত রাষ্ট্র, যেখানে সর্বোচ্চ নেতার কার্যালয়, বিপ্লবী গার্ড বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা একে অপরের আন্তঃসম্পূর্ণ যুক্ত। এ ব্যবস্থায় শীর্ষস্থানীয় কাউকে সরিয়ে দিলেও পুরো কাঠামো ভেঙে পড়ে না, বরং এদের বিকল্প কমান্ড সিস্টেম যে কোনো বড় ধাক্কা সামলে নিতে সক্ষম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বহুমুখী চাপের মুখে রয়েছেন। একদিকে কট্টরপন্থীরা বল প্রয়োগের মাধ্যমে শাসন পরিবর্তন চায়, অন্যদিকে আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকরা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধের ঘোর বিরোধী। ফলে ট্রাম্পের পক্ষে বড় কোনো সামরিক অভিযান শুরু করা কৌশলগতভাবে কঠিন হয়ে পড়েছে। ইসরায়েল তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাইলেও উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার ও ওমান, উত্তেজনার হ্রাস এবং কূটনীতির পক্ষে। আঞ্চলিক এ দেশগুলোর সমর্থন ও ঘাঁটি ব্যবহারের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে দূর থেকে টেকসই বিমান অভিযান চালানো প্রায় অসম্ভব। নেতৃত্বকে লক্ষ্য করে করা শিরচ্ছেদ হামলা অনেক ক্ষেত্রে সিনেমার মতো মনে হলেও এটি ইরানের মতো নেটওয়ার্ক রাষ্ট্রের জন্য অকার্যকর। সামরিক শক্তি দিয়ে হয়তো কিছু স্থাপনা ধ্বংস করা যায়, কিন্তু এটি কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিবর্তন বা উত্তরাধিকার নিশ্চিত করতে পারে না, বরং এ ধরনের হামলা ইরানি কট্টরপন্থীদের আরও একতাবদ্ধ করতে পারে। বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। দেশটিতে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা গাজায় নিহত শেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির দেহাবশেষ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের নেতৃত্বে 2023 সালের 7 অক্টোবরের হামলার ব্যর্থতা তদন্তে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে। রোববার 18 জানুয়ারি টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গিভিলি পরিবারের নিজ শহর মেইতারে একটি বিদ্যালয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই সময় তার বাবা মা ইচ্চিক ও তালিক গিভিলি এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনা করেন। তাদের অভিযোগ, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়া ও যুদ্ধোত্তর গাজা ব্যবস্থাপনায় বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেয়া হয়েছে, কিন্তু চুক্তির প্রথম ধাপেই হামাসের সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল। বিবৃতিতে তারা বলেন, আমরা যখন আমাদের ছেলের ফেরার অপেক্ষায় আছি, তখনই দ্বিতীয় ধাপের জন্য একটি শান্তি বোর্ড গড়া হচ্ছে। দ্বিতীয় ধাপ নিয়ে ভাবারই বা সময় কিভাবে আসে? কোন শান্তির কথা বলা হচ্ছে, যখন ইসরায়েলেও মধ্যস্থতাকারীদের প্রতিশ্রুতি সত্ত্বেও তারা চুক্তি অনুযায়ী আমাদের ছেলেকে ফেরত দিচ্ছে না? মেইতারের সমাবেশে ইচ্চিক গিভিলি বলেন, 7 অক্টোবর এবং তার সারা জীবন জুড়ে রান সব বিভাজনের ঊর্ধ্বে মানুষকে একত্র করেছে। আজ ডান বাম নির্বিশেষে সবাই এখানে একসঙ্গে দাঁড়িয়েছে। এটাই রানের পরিচয় এবং সে যে দেশের স্বপ্ন দেখেছিল তার প্রতিচ্ছবি। যত্ন, সংযোগ ও ভালোবাসার উপর দাঁড়ানো একটি দেশ। এদিকে তেল আভিবের হাবিমা স্কয়ারের সাপ্তাহিক সরকার বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা 7 অক্টোবরের ঘটনার বিষয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে সরকারের অস্বীকৃতির প্রতিবাদ জানান। একই সঙ্গে বিচার ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগে সরকারের বিচারিক সংস্কার এজেন্ডার বিরুদ্ধেও স্লোগান ওঠে। সমাবেশে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও আইডিএফ প্রধান মোশে ইয়ালন সরকারকে ইরানের অধিনায়কত্ববাদী শাসনের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ইসরায়েলের সামনে কোনো বাহ্যিক অস্তিত্ব সংকট নেই, সংকটটি অভ্যন্তরীণ। ধর্মান্ধ, দুর্নীতিগ্রস্ত ও সেনা সেবায় অনাগ্রহী এই সরকারই 7 অক্টোবরের হত্যাযজ্ঞ ডেকে এনেছে এবং রাষ্ট্রের অস্তিত্বকে ঝুঁকির মধ্যে ফেলছে। ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির।
ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি। বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার পর ইউক্রেনে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ আমদানির নির্দেশ দিয়েছেন তিনি। তীব্র শীতের মধ্যে ইউক্রেনকে কাবু করতে একের পর এক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় শনিবারও ১৭ জানুয়ারি খার্কিভ ও সুমি অঞ্চলে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া কিয়েভ ও ওডেসা অঞ্চলেও জ্বালানি অবকাঠামোতে হামলায় বহু বসতি বিদ্যুৎহীন হয়ে পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, সমঝোতায় কোনো আগ্রহই দেখাচ্ছে না রাশিয়া, বরং শীতের মধ্যে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ গ্রিডে ধারাবাহিক হামলা বাড়াচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত নেটওয়ার্কও ঝুঁকিতে পড়ছে। এসব আঘাত যুক্তরাষ্ট্রসহ প্রধান দেশগুলোর যুদ্ধ থামানোর উদ্যোগকে দুর্বল করছে বলেও তিনি সতর্ক করেন। যুদ্ধ চালিয়ে যেতে আরও বেশি পরিমাণ আকাশ প্রতিরক্ষা সহায়তা চান জেলেনস্কি। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ আমদানি দ্রুত বাড়ানোর নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত গ্রিড বর্তমানে চাহিদার মাত্র ৬০% বিদ্যুৎ জোগাতে পারছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে নিজেদের অন্তত ৫০% বিদ্যুৎ আমদানির নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। এর মধ্যেই রাশিয়ার সঙ্গে ৪ বছরের যুদ্ধ শেষ করতে প্রস্তাবিত শান্তি চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল। তারা হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকোলের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে সম্ভাব্য শান্তি চুক্তির বিভিন্ন শর্ত ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে বড় চুক্তিতে কানাডা। যুক্তরাষ্ট্রের উপর একক নির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়েছে কানাডা, যা দেশটির পররাষ্ট্রনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই চুক্তিকে বাস্তববাদী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, বিশ্ব যেভাবে চলছে কানাডা সেভাবেই এগিয়ে যাবে। শুক্রবার ১৬ জানুয়ারি ঘোষিত এই চুক্তির আওতায় কানাডা চীনা বৈদ্যুতিক যানবাহনের ওপর আরোপিত শুল্ক কমিয়ে আনবে। খবর বিবিসির। এর বিনিময়ে চীন ও কানাডার কৃষিপণ্যের ওপর থেকে তাদের প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে। কার্নির মতে, ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের চেয়ে চীনের সঙ্গে বর্তমান সম্পর্ক এখন অনেক বেশি পূর্বাভাসযোগ্য বা স্থিতিশীল। এই নতুন চুক্তির ফলে কানাডায় প্রতি বছর প্রথম ৪৯,০০০ চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক ১০০% থেকে কমিয়ে মাত্র ৬.১% নামিয়ে আনা হবে। আগামী ৫ বছরে এই কোটা ৭০,০০০-এ উন্নীত হতে পারে। বিনিময়ে চীন আগামী ১ মার্চ থেকে কানাডিয়ান ক্যানোলা বীজের ওপর শুল্ক ৮৪% থেকে কমিয়ে ১৫% আনবে। এছাড়া লবস্টার, কাঁকড়া ও মটরশুঁটির মতো পণ্যের ওপর থেকেও শুল্ক প্রত্যাহারের বিষয়ে বেইজিং সম্মতি জানিয়েছে। পাশাপাশি কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত কড়াকড়ি শিথিল করার ঘোষণাও এসেছে এই চুক্তির মাধ্যমে। কানাডার এই কূটনৈতিক মোড় পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাসকাচুয়ানের প্রিমিয়ার স্কট মো এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে শুল্কের চাপে থাকা কৃষকরা বড় ধরনের স্বস্তি পাবেন। তবে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কের হুমকি ট্রাম্পের। ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ওপর ধাপে ধাপে বাড়তি শুল্ক আরোপের এই হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রকে বিক্রি করতে সম্মত না হওয়া পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে। রোববার ১৮ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে। এসব দেশ ইতোমধ্যেই ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের আওতায় রয়েছে। নতুন ঘোষণায় বলা হয়, ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে এবং গ্রিনল্যান্ড কেনার বিষয়ে চুক্তি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। ট্রাম্প এর আগে বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া তিনি কোনো সমঝোতায় যাবেন না। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয় পক্ষই জোর দিয়েছে দ্বীপটি বিক্রির জন্য নয় এবং যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ৫ জনের মধ্যে ৪ জনই গ্রিনল্যান্ড অধিগ্রহণের ধারণার বিরোধিতা করেন। ট্রাম্পের দাবি, কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমনকি দ্বীপটি দখলে নিতে বল প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি। এই প্রেক্ষাপটে ডেনমার্কের অনুরোধে ইউরোপীয় দেশগুলো সম্প্রতি গ্রিনল্যান্ডে মাসকলিক সদস্য মোতায়েন করেছে। ট্রাম্প তার পোস্টে লেখেন, এই দেশগুলো যে বিপজ্জনক খেলা খেলছে তাতে এমন ঝুঁকি তৈরি হয়েছে যা টেকসই নয়। ট্রাম্পের ঘোষণায় নাম থাকা দেশগুলো ডেনমার্কের পক্ষে অবস্থান নিয়েছে। তারা সতর্ক করে বলছে, ন্যাটো জোটের ভিতরে যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে কোনো ভূখণ্ড দখলে নিতে চেষ্টা করে তাহলে পুরো জোটই ভেঙে পড়তে পারে।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন, প্রেসিডেন্টের এই ঘোষণা আমাদের জন্য বিস্ময়কর। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া স্টারমার ট্রাম্পের হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তার স্বার্থে নেওয়া অবস্থানের জন্য মিত্রদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। তিনি জানান, বিষয়টি সরাসরি ওয়াশিংটনের সঙ্গে তোলা হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা পৃথক বার্তায় বলেন, ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে পূর্ণ সংহতি নিয়ে দাঁড়িয়েছে। তারা সতর্ক করে বলেন, এই শুল্ক ট্রান্স আটলান্টিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে এবং বিপজ্জনক উত্তেজনার সূচনা করবে।